সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। তবে আমি আরও একটা আশা করব, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তো আসলে ভালো আছি, সুস্থ আছি, তার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। তো এটা করছিলাম সকালে নাস্তা, তোমার হচ্ছে মাংস রান্না ছিল আগের রাতের, আর রুটি বানিয়ে তারপরে নাস্তাটা সেরে ফেললাম। যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, তাদের কাছে একটা অবশ্যই আবদার আমার, ভিডিওর যে কোনো পার্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথেই থেকে যেও। তো নাস্তা করার পরেই পালা এসেছে, যেহেতু চা খাবো, তো চায়ের দুধটা কিন্তু একেবারেই শেষ করার পরে হচ্ছে প্যাকেটে দুধটা আমি ঢালতেছিলাম। আর এই প্যাকেটটা কিনে এনেছিলাম সেই আগোড়া থেকে, আজকেই তোমার ঢালবো। আমি যেহেতু গুঁড়া দুধ দিয়েই তোমার হচ্ছে চা খাই, গরুর দুধের চা সবসময় এত মজা লাগে না। তো সবসময় নিডো বা ডানো এটা দিয়ে আমি চা খাই, কিন্তু এই মাস্কটা দিয়ে আমি কখনো চা খাই না, জানি না কেমন হবে। তো দেখা যাক, হয়তো বা ভালো হতে পারে। তবে মাস্ক দিয়ে তোমার সেমাই পায়েস রান্না করা হয়েছে এর আগে, তো ভাবলাম যে এটা নিয়ে যাই, দেখা যাক এটা কেমন হয়। আজকে একটু ভাবলাম যে ভিন্ন স্টাইলে একটু চা বানাই। এটা সবাই বানায়, অনেকেই বানায় অ্যাকচুয়ালি। আমি এইভাবে কখনো চা বানাই না। অনেকে কি করে, লিকারটা তোমার কড়াভাবে জাল দিয়ে তারপরে দুধের সঙ্গে জাস্ট এইভাবে মিক্সড করে নেয়। তবে আমার একটু ভিন্ন, আমি আগে দুধটা অনেক সুন্দর করে তোমার হচ্ছে জাল করে নিয়ে তারপরে তোমার দুধ মিক্সড করে, মানে পাতিলে, চায়ের পাতিলেই চাটা বানিয়ে ফেলি। মানে এক একজনের কাজ কিন্তু এক এক রকম, কারোর সঙ্গে কারোটা মেলে না। তবে ভিন্ন ধরনের ট্রাই করতে আমার খুব ভালো লাগে। চায়ের ক্ষেত্রে বলবো যে আমি এমন কোনো চেষ্টা করি নাই যে মানে চাকে কিভাবে বেটার করা যায়, সব রকম চেষ্টা করেছি। আর আমি সব ধরনের চাই আলহামদুলিল্লাহ বানাতে পারি, মশলা টি থেকে এভরিথিং। তোমার এই দুধ চাটাও মশলা টি যেভাবে বানায়, তোমার আদা, এলাচ, দারচিনি, সেটাও কিন্তু অন্যরকম একটা ফ্লেভার দেয়। প্লাস তোমার আছে না, আলাদা তোমার দুধ জাল দিয়ে নেয়, আলাদা তোমার লিগার জাল দিয়ে নেয়। এক একজনের এক একটা স্টাইল, বা তুমি কিভাবে খাবা এটা তোমার ওপর ডিপেন্ড। তো চা নিয়ে আমরা নাই কথা বলি, তবে আমার চায়ের কাপে কিন্তু আগে থেকে একটা এলাচ তোমার দিয়ে রেখেছিলাম, যাতে চায়ের একটা সুন্দর ফ্লেভার আসে। আর দুধটা একটু ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম, যেন মানে দুধটা গোটা গোটা না হয়ে থাকে। তো চা খাওয়ার পরেই কিন্তু আমার পুরোপুরি নাস্তাটা শেষ। তবে আজকের নাস্তাটা করতে আমার একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু বড় ছেলের এক্সাম ছিল, সে যাওয়ার পরেই আমার নাস্তা করা সম্পূর্ণ হলো। তবে নাস্তা করার পরে মেন কাজে চলে এসেছি। মেন কাজটাই ছিল আজকে আমার মেন ডোর, তোমার মেন দরজাটা একদম ক্লিন করা আর জুতার একটা ক্লিন করা। আমি 2-3 দিন আগের ব্লগেও আমি বলেছিলাম যে আমাদের বিল্ডিংয়ে জেনারেটরের প্রবলেম চলছে, এর জন্য বিশাল কাজ চলতেছিল। তো সেই কাজগুলো তোমার করার জন্য মেশিন দিয়ে যখন বিল্ড করা হয়, তখন না এত ধুলাবালি পড়েছে, মানে কিভাবে মানে দেখাতে যদি পারতাম। অ্যাকচুয়ালি সেটা আমার ভিডিও করেছিলাম না, তোমার বাসার মধ্যেও না পাউডারের মতো উঠতেছিল এইরকম। ইভেন আমার জুতার র্যাক, এই যে মেন ডোরটা তোমার হচ্ছে পাপোশ একদম আছে না সাদা হয়ে গিয়েছিল, রাস্তায় ধুলো থাকলে যেই রকম হয় সেই রকম। তো ভাবলাম যে মেন ডোর এইরকম ধুলা পড়ে থাকলে আসলে ভালো দেখায় না। তবে আমি কি করলাম, তোমার প্রথমে না শুকনা ন্যাকড়া দিয়ে তোমার মুছে নেওয়ার পরে আবার ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, কেননা ধুলোগুলো ভালোভাবে পরিষ্কারই হচ্ছিল না এবং মনে হচ্ছিল যে না আরও থেকেই গিয়েছে এইরকম। তো যদিও আমাদের দারোয়ান আঙ্কেল বলেছিল যে এগুলো যে সিঁড়ি মোছে সেই করে দিবে, কেননা প্রত্যেকটা ফ্লোরে তোমার এত ক্ষতি হয়েছে প্রচণ্ড রকম। তো যাই হোক, আমার পরিষ্কার করাটাও হয়ে গেল। অনেকে বলে কি, ভাড়া বাসায় আর কি করব, নিজেদের বাড়ি না, নিজেদের ঘর না, অনেক কথা, তাই না বলো? আমার কাছে তো এরকম অনেক শুনেছি, যারা মানে ঢাকা শহরে ভাড়া থাকে তারা ভাড়া বাসাকে ভাড়ার মতনই দেখে, কেন জানি সব কিছু টেক কেয়ার নিতে চায় না। আরে বাবা, তুমি থাকতেছো, তোমার ঘর, তুমি তার জন্য মাসে মাসে যে ভাড়াটা দিতেছো এটা তো তুমি দিতেছো, অন্য কেউ তো দিতেছে না, তাই না? তো তার জন্য
সৌন্দর্য কেন বা পরিষ্কার কেন করব না বা নোংরা কেন রাখবো? প্রতিটা কর্নারই কিন্তু এটা আমার প্রশান্তির জায়গা, ঘর আমার প্রশান্তি, যেখানে আসলে শান্তি লাগবে সেই শান্তির জায়গাটাই যদি এলোমেলো বা নোংরা থাকে তখন কেমন দেখায়। আমি অনেক বাসা দেখেছি, তোমার ভাড়া বাসা দেখে আছে না যে তোমার টাইলস ক্লিন করে না বা রান্নাঘরটা কেমন করে রাখে, ইভেন তোমার তেল কাজটা হয়ে গেলেও পরিষ্কার করে না, মানে আছে না যে নিজের হলে চকচকা চকচকা করে রাখবো আর এটা তো ভাড়া বাসা, অন্যের বাসায় তো পরিষ্কার রেখে লাভ কি, সেই ধরনের। তো আমি আমার জুতার বাইরের সব কিছু কমপ্লিট করার পরে ভিতরেও আস্তে আস্তে আমার বড় ছেলেও চলে এসেছে পরীক্ষা দিয়ে, আর বড় ছেলেকে আনতে আমার মা গিয়েছিল। মেন ডোরের সাথে বাইরে যে জুতার র্যাকটা আছে, আমার ইচ্ছে আছে অনেক যে সে জায়গাটা আরও একটু কিছু তোমার অর্গানাইজ করব, কিছু প্রোডাক্ট কিনে নিয়ে এসে তোমার আরও কি কি করা যায় সেটা করব। তবে আমার জুতার র্যাকের সাথে একটা গাছ ছিল, গাছটা রিসেন্টলি মারা গিয়েছে, এর জন্য তোমার একটা জাস্ট মাটির পটের সঙ্গে আর্টিফিশিয়াল একটা গাছ আমি রেখেছি একটু সৌন্দর্যের জন্য। আর আমার মনে হয় যে গাছ আর্টিফিশিয়ালি হোক বা জীবন্ত হোক, তোমার একটা আছে না যে একটু গ্রিন কালারটা না শান্তি শান্তি একটা প্রভাস দেয়, মনে হয় যে আছে তো গাছ, এরকম মনে হয়। আর আমার ভিতরের যে জুতার র্যাকটা আছে, তো এই জুতার র্যাকের ওপরের যে কাভারটা সেটাও তোমার ময়লা ময়লা হয়েছে, তো ভাবলাম যে সেটাও একটু পরিষ্কার করতে দেই। তো আমি ওপরে এটা মুছে নিচ্ছিলাম। আমাদের গৃহিণীর না নিত্য প্রতিদিন একই রকম কাজ থাকে, জাস্ট একটু ভিন্নতা থাকে, হয়তো একটা তোমার কাজ এক্সট্রা চলে আসে, নইলে এই পেটের জন্য সকালে খাও, দুপুরে খাও, রাতে খাও, বাচ্চা কাচ্চাদের সামলাও, এটা করো সেটা করো, সেম আমাদের লাইফ স্টাইলটা না একেবারেই সেম হিসেবে চলে। তো মানে কেন এই কথাটা বললাম যে দুপুর হয়ে গিয়েছে, তো আমার কাজ সে কয়েকটা কাজ শেষ দিয়ে আমি একেবারে রান্নাঘরে চলে আসছি। আর আমার যে কচি কচি ধুন্দুল এনেছিল, সেই ধুন্দুলটা তোমার আজকে রান্না করছিলাম, আর মিষ্টি কুমড়া ভাজি ছিল। তো আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ, তো আমি এখানে তোমার চা নিয়ে বসে পড়েছিলাম। আর সকালে যে চাটা বানিয়েছিলাম, বললাম না যে আমি ওইভাবে চা খাই না, এজন্য আমি ওই রকম না স্বাদটাও পাই নাই। আর আজকে না আমি এখানে বসে তোমার ভিডিও এডিট করছিলাম, আর আজান বাবাকে আমি তোমার হাতে কিছু লিখাচ্ছিলাম যে বাবা আমি ভিডিও এডিট করি আর তুমি লিখো। আর আমার আজান বাবাটা না আমি যখনই তোমার ভয়েস ওভার করি ও চুপচাপ সাইলেন্টলি বসে থাকে, আমাকে কোনো রকম কোনো ডিস্টার্ব করে না। ভালো আছে বাচ্চাটা, মানে এইখানে আর কোনো শব্দ করবে না, বলবে আম্মু আচ্ছা ঠিক আছে তুমি বলো, আমি চুপচাপ থাকবো। তো বাচ্চাকে মানে পড়াচ্ছিলাম, তারপরে চাও খাচ্ছিলাম আর এডিটও করছিলাম। তো মাঝখানে ও চকলেটস নিয়ে এসে বলতেছে আম্মু তুমি চকলেটস খাবে, আমি বলতেছি না বাবা খাবো না। শেষ পর্যন্ত দেখো, ভিডিওর কিন্তু আরও সুন্দর সুন্দর পার্ট আছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর এই পর্যায়ে আজানকে কিন্তু আমি মার দিয়েছিলাম, আজানকে লিখতে বলতেছিলাম আর ও বলতেছিল যে আমার হাত ব্যথা করছে, তখন আমি মার দিয়েছি যে তুমি যখন ড্রয়িং করো তখন তোমার হাত ব্যথা করে না, আর আমি লিখতে বসাইছি আর তোমার হাত ব্যথা করছে। এদিকে ওদের বাবা আনছে লিচু, এখন মনে করো রাগ করে আছে, তাকে সরি বলতে হবে, তার রাগ ভাঙাতে হবে, কত কি। এই ছোট ছেলের না খুব জিদ, বুঝছো, একবার রাগ করলে আর রাগ ভাঙে না, খুবই খারাপ, মানে জঘন্য একটা অভ্যাস, কি বলবো। আর এখন ওদের বাবা এসে ওকে আদর করছে, বাবা আমি লিচু এনেছি খাও, আমার লিচু বাবা। তো বাবা ছেলের মনে করো আদর চলতেছিল, আর আমি সেই ক্যাপচার করছিলাম এই মুহূর্তটাকে। তো আজকের ব্লগটা আসলে বেসিক্যালি আমার দুঃখের ব্লগ একটা, মানে আমার সঙ্গে এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে যেটা ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি নতুন কিছু ট্রাই করতে গেলে এইরকম ঘটনাটা ঘটে, স্বাভাবিক। কী ঘটনা ঘটলো সেটা দেখার জন্য কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তো পেটুকের মতো সে লিচু খাচ্ছিল, আর আমি দেখতেছিলাম যে আসলে কয়টা লিচু খেতে পারে, আর লিচুগুলো এত সুন্দর ছিল সাইজ। আর তারপরে চলে আসছি আমি রান্নাঘরে, অ্যাকচুয়ালি এটা আসছি সন্ধ্যাবেলায়। আমার বড় ছেলে আবার দেখো ফাইনাল এক্সাম চলছে, তারপরেও তার ক্লাস আছে ইভিনিং, কেননা কোরআন নিয়েছে, কোরআন তোমার আছে না ফাইনাল এক্সাম অনেক দিন পর্যন্ত হবে, সেইখানে তোমার
তোমার যদি একটু গ্যাপ থাকে তখন বাচ্চারা নাকি ভুলে যায়, তো মর্নিংয়ে নেই বাট সন্ধ্যাবেলা 2 ঘন্টার জন্য দিয়েছে। তো আমি ভাবলাম বাচ্চাটা ঘুম থেকে উঠেছে, তাকে বাকি যে তোমার চিকেন নাগেটসগুলো সেগুলো কয়েক পিস ছিল, আমি ভাবলাম যে ওকে আমি জাস্ট দেই, ও একটু খেয়ে পানি খেয়ে তারপরে স্কুলে চলে যাক। আর আজান কিন্তু ঘুমাচ্ছে, সে উঠলে আবার তারটা দেখা যাবে সে কি খায়। তো পাপোশটা ধুইতে দিয়েছিলাম, সেটা তোমার শুকিয়ে গেছে, তো ভাবলাম যে এটা তোমার ডোরের কাছে বিছিয়ে দেই। তো আমার পাপোশটা কিন্তু অনেক সুন্দর ক্লিন হয়েছে, একদম চকচক চকচক করছে। তো এইটাই ছিল আমার হচ্ছে মেন ডোরের তোমার লুক। এই এতটুকুই সিম্পল। আমি যদিও আমার কিছু মানে করার ইচ্ছে আছে, তো দেখা যাক অ্যাকচুয়ালি। আর ভাড়া বাসায় আছি, ভাড়া বাসায় থাকবো, তার মানে এই না যে কোনো কিছু করব না। এটা হচ্ছে পাশের একটা ফ্ল্যাট। অবশ্যই মন মতো সাজাবো সব কিছু, সাধ্যের মধ্যে যতটুকু পারি ততটুকু দিয়েই তোমার আমার প্রশান্তির ঘর, আমার শান্তি যেখানে, সেখানে আমি কোনো অপূর্ণতাই রাখতে চাই না, হোক সেটা নিজের ফ্ল্যাট আর হোক সেটা বাসা বাড়ি, বাসা ভাড়া বাসা। তবে ভাড়া বাসায় একটা কাজ আমি যদিও আমার মনটা চাই তারপরও করতে পারি না অ্যাকচুয়ালি। কেন করতে পারি না, আমার খুব ইচ্ছে যে আমি যদি রান্নাঘরে তোমার কিছু কিচেন র্যাক বসাতে পারতাম বা হচ্ছে ডেকোর করতে পারতাম, খুব ভালো হতো। মানে এটা আমার খুব ইচ্ছে, বাট আসলে ভাড়া বাসায় কখন চলে যেতে হয় এই কারণে না, আমি জাস্ট শুধু কিচেনেরটা করতে পারি না। আর কিচেনে এগুলো করতে গেলেও হয়তো খরচটা একটু বেশি পড়বে, বা আমার শুধু এই রান্নাঘর নিয়ে সব সময় তোমার একটু প্রবলেম থাকে, আর কিছুই না। কেননা রান্নাঘরটাও আমি চাই সবসময় মনের মতো করে সাজাতে, যদিও আসলে হয়ে ওঠে না। শুধুমাত্র যে এগুলো করব, ভাড়া বাসায় দেখবা অনেক কিছু করার অ্যালাও থাকে না তোমার, এটা করা যাবে না, সেটা করা যাবে না, অনেক কিছু। আর আমার বিয়ের পর থেকে এটা হচ্ছে আমার 4 নম্বর বাসা ভাড়া। আমি বিয়ের পরে যখন তোমার হচ্ছে ভাড়া বাসায় উঠেছিলাম, সেটা ছিল আমাদের অফিসের সাথে। তো সেই ভাড়া বাসায় উঠে তোমার তখন ছিল 2 বেড, ড্রয়িং ডাইনিং, সুন্দর একটা ফ্ল্যাট, মানে 2জন স্বামী স্ত্রীর জন্য বিশাল বড় ধরতে গেলে। তখন তো আর বেবি ছিল না, বাট আমার প্রতিবার বাসা পরিবর্তন হয়েছে শুধুমাত্র আমার বড় ছেলের জন্য। তার জন্যই আমি এতগুলো বাসা চেঞ্জ করেছি। তাকে যখন আমরা ফার্স্ট স্কুলে দিলাম তখন আমরা যে এলাকাটায় থাকতাম সেখান থেকে একদম মেন উত্তরায় চলে আসলাম। তারপরে আবার ওর স্কুলের কাছে বাসা নিব বলে দেন আবার স্কুলের সাথে বাসা নিলাম, তারপরে আবার স্কুলের কাছে নিলাম কিন্তু ওই ক্যাম্পাসে তোমার হচ্ছে যে ক্লাস হবে না, দেন আবার বাসা চেঞ্জ করলাম। তো এখানে আছি আলহামদুলিল্লাহ, এখন দেখা যাক। তো আমার ব্লগের মেন আরও একটা পার্ট হচ্ছে এই যে আমার শখের পুডিংটা, যেটা আমি গত ব্লগে বানিয়েছিলাম, তোমার হচ্ছে যে বাদাম, তারপর হচ্ছে কিশমিশ, তোমার আখরোট, যেগুলো আমার মধু দিয়ে মিক্সড করা ছিল। তো আমি ভাবলাম যে ওগুলো নষ্ট করে বা কেউ খাচ্ছেও না, তাহলে ব্লেন্ড করে আমি পুডিং বানিয়ে ফেলি। তো দেখতে এত সুন্দর একটা চমৎকার লাগছে কিন্তু, তো আমি ভাবলাম যে এত কিসের জন্য আজকে ঝোল ঝোল, আর কেন জানি মনে হচ্ছিল একটু নরম নরম। তো ঘটনা যা ঘটলো শেষ পর্যন্ত দেখো। এখন কিন্তু বলতেই হয় চকচক করলে হয় না সোনা, আমি সবচেয়ে বড় উদাহরণ তোমাদের সামনে দিলাম। দেখো বাইরের লুকটা কেমন ছিল আর ভিতরের লুকটা জাস্ট দেখো, মনে হচ্ছে স্বপ্নের বাড়িটা ভেঙে গেল, স্টেডিয়াম ভেঙে গেল। আমার আজকের পুডিংটা না একদম স্টেডিয়ামের মতো হয়েছে। আর স্টেডিয়ামটা যেই আমি কাটলাম জাস্ট, ও মাই গড, দেখো কীরকম অবস্থা। আমি বুঝলাম না, আমি এত পুডিং বানাই আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার পুডিং এত ভালো হয় যেটা বলার বাইরে। তো আমি এই অবস্থা দেখে না আমি জাস্ট শকড। তো আমি দেখলাম যে এটা একদম গলে গেল, কেন গলে গেল আই হ্যাভ নো এনি আইডিয়া। পরে আমি টেস্ট করে দেখলাম, তো টেস্ট করার পরেও সব কিছু ঠিকঠাক আছে, বাট একটু মনে হচ্ছিল যে মানে আখরোটের যে একটা স্মেল থাকে ওই স্মেলটা এখানে তোমার একটু বেশি পাচ্ছিলাম। তবে যেহেতু গলে গিয়েছে আমি আর এটা টেবিলে রাখলাম না, যেহেতু ওদের বাবা আসছে বাসায়, আমি ভাবলাম ওদের বাবাকে আমি পুডিংটা কেটে দেই। বাট যখন এই দুর্ঘটনাটা ঘটলো তখন আমি জাস্ট
সাথে সাথে পুডিংটা তোমার রান্নাঘরে নিয়ে যেয়ে রেখে দিয়েছি, আর ওদের বাবাকে আমি আম কেটে দিচ্ছিলাম। আর আমি এত কষ্ট পেয়েছি জানো, আমি ভেবেছিলাম যে অনেক মানে ভালো কিছু এক্সপিরিয়েন্স করব, যেহেতু আমি নতুন কিছু ট্রাই করলাম, বাট এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে না আমি জাস্ট সাইলেন্ট হয়ে গিয়েছিলাম যে এইটা যেন কেউ না দেখে। দেখো, ভালো সবাই চায়, দেখছো আমি রান্নাঘরে নিয়ে এসে রেখেছি, আর ওদের বাবাকে জাস্ট আম দিয়ে আসছি আর আজানকে আম কেটে দিয়েছি, আর এসে দেখি এইরকম অবস্থা। এই যে দেখো, মানে এটা না এখন পানি ছেড়ে দিয়েছে, আমি বুঝলাম না কেন। আমি তো সিটিও বেশি করে দিয়েছি জানো, কেন জানি এটা এমন হয়েছে। যাই হোক, আমার পুডিংয়ে কি বলবো, খারাপ নজর লেগেছে আমার পুডিংয়ে। বাট আমি এটা যদি না করতাম তাহলে আমার ভুলটা আমি ধরতে পারতাম না কখনো, নেক্সট বারও ট্রাই করতাম। তবে আমি বাদাম দিয়ে ঠিক আছে, ওকে, বাদাম পুষ্টিকর খাবার সব ঠিক আছে, কিশমিশও ঠিক আছে, বাট আখরোটটা দিয়ে আমার ঠিক হয় নাই, কারণ আখরোটের এমনিতে একটা স্মেল থাকে, কাঁচা আখরোটই খেতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি এটা করেছি, জাস্ট আখরোটের একটু স্মেল ছিল, আর কেন যে গোটা হলো না এটা আমি এখনও চিন্তিত যে কেন হলো না, হোয়াই। তো যেটা হবার সেটা তো হবেই। অ্যাকচুয়ালি ওটা আমাদের রিজিকে ছিল না, আমার 5টা ডিম, আমার আধা কেজি দুধ, চিনি, এগুলো শুধু নষ্ট হয়েছে, আর কিছু না, আর সামান্য পরিশ্রম। অ্যাকচুয়ালি ওই যে বললাম না, তোমার রিজিকে নেই, সেটাকে আর আমরা কোনো কিছুই করতে পারি না। তো ওদের বাবা আজকে আবার একটু লেট করে বাসায় আসছে, এসে দেখি যে মিষ্টি নিয়ে আসছে অনেক দিন পরে, আর ব্রেড নিয়ে আসছে। তো আমি খুলে দেখছিলাম, আর টাটকা মিষ্টি হলে না আমি এক পিস তো খাবই। আমি ফ্রিজে রাখা মিষ্টি আমি এত পছন্দ করি না, বাট তুমি টাটকা নিয়ে আসছে, এক পিস দুই পিসও খেয়ে ফেলবো, তারপর আর যখন ফ্রিজে ঢুকাবো তারপর আর আমি কখনো মিষ্টি খাই না। এটা কার কার অভ্যাস অবশ্যই জানিও। তবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর তোমার মতামতটা জানিও, ভালো মন্দ যে কোনো মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখন রাতে ঘুমানোর সময়, আর আমাদের রেদওয়ান বাবার একটা পার্সেল আসছে অনলাইন থেকে, আর সেই পার্সেলটা কি, দেখতে থাকো। সেই পার্সেলটা হচ্ছে যে অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে যে তোমার অনলাইন ক্লাসে ওকে আমি দিয়েছি, এখনও ক্লাস যেহেতু শুরু হয় নাই, এটা ম্যাথের জন্য। এই ম্যাথটা করলে নাকি জীবনে কখনো তোমার ম্যাথে কোনো প্রবলেম থাকে না। তো এটা নিয়ে খুব মনে করো দেখছি যে হ্যাঁ বাচ্চারা এটা করছে, মজারু অ্যাবাকাস। তোমার এই জন্য বাচ্চাকে আমি দিয়েছি। ফাইনাল এক্সাম পরে ওর আমি অনলাইনে ক্লাসটা করাবো, আর একেবারেই কোনো চাপ না, জাস্ট সপ্তাহে একটা করে বা 2টা করে ক্লাস থাকবে তার জন্য। আর এইটাই হচ্ছে সেই জাদুকরি জিনিস, এটা দিয়েই নাকি পৃথিবীর যে কোনো তোমার বড় ম্যাথস সলভ হয়ে যায়। তো তার জন্য বাচ্চাটাকে এখানে দেয়া। যাই হোক, এই অ্যাবাকাস নিয়ে নেক্সট ডে কোনো ভিডিওতে আরও কথা বলবো। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।